আমেরিকার ক্যালিফোর্নিয়ার শীতের শেষ ভাগ চলছে। শহরের বুকে তুষারপাতের অবসান হলেও ওয়েদারে এখনো বেশ সতেজ শীতলতা বিদ্যমান। এডওয়েন প্যালেসের বিশাল ডুপ্লেক্স বাড়ির ড্রয়িং রুমে লাক্সারি সোফায় বসে মেহজাবিন চৌধুরী অফিসিয়ালি কিছু গুরুত্বপূর্ণ ফাইল যাচাই করছে। সামনে ছোট কাচের টেবিলের উপর রাখা গ্রিন টি থেকে ক্ষীণ বাষ্প উঠছে। মাথার উপরে ঝোলানো বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি থেকে ছিটকে আসা আলো দেওয়ালে দেওয়ালে হীরের মতো ঝলকাচ্ছে। রাজকীয় এই বাড়ির সাজসজ্জা রয়্যাল কিংডমের থেকে কোনো অংশে কম নয়। মেহজাবিনের স্বামী রাফায়েল এডওয়েন ব্যবসায়িক কাজের সূত্রে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে সপ্তাহখানেক হবে। তাদের একমাত্র সন্তান এরিকও এখন বাংলাদেশে অবস্থান করছে। এরিক আমেরিকায় থাকলেও সে খুব একটা উপকার হতো এমনটাও নয়। এরিক একজন প্রফেশনাল হার্ট সার্জন। তার দক্ষতা, মেধা ও পরিশ্রমের কারণে আছে আমেরিকায় শীর্ষ 10 জন সার্জনের মধ্যে একজন। নিজের কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত যে রাফায়েল বা মেহজাবিন শত অনুরোধ করা সত্ত্বেও এরিক কখনো বিজনেসের কাজে ইনভলভ হয়নি। তবে মেহজাবিনের এ ব্যাপারে কোনো বিরক্তি নেই। ছেলে যেখানে খুশি সেও সেখানে খুশি। এদিকে রাফায়েল অনুপস্থিতিতে মেহজাবিনকে এই মুহূর্তে পুরো বিজনেস সামলাতে হচ্ছে। এসব অবশ্য মেহজাবিনের কাছে নতুন কিছু নয়। রাফায়েলকে প্রায় বিজনেসের কারণে দেশ বিদেশ যেতে হয়। বছরের 12 মাসের প্রায় 7 মাসই সে দেশের বাহিরে কাটায় ব্যবসায়িক কাজের জন্য। মেহজাবিন টেবিলের উপর থেকে চায়ের কাপটা তুলে তাতে সিপ দিতে থাকলো। কয়েক সিপ নেওয়া শেষে কাপটা পুনরায় টেবিলে নামিয়ে রেখে ফাইলের পৃষ্ঠা উল্টালো। ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিক্রান্ত হচ্ছিল মেহজাবিনের। কিয়ৎক্ষণের মধ্যেই তার ব্যস্ততা কেটে গেল ফোনের রিংটোনের শব্দে। সামনের টেবিল থেকে ফোনটা তুলে দেখলো স্ক্রিনে এরিকের নামটা জলজল করছে। মেহজাবিন মুচকি হেসে কল রিসিভ করে শুধালো, মমও তোমাকে ভীষণ মিস করছে বেটা। তা কবে ফিরছো তুমি? সবে মাত্র কয়েকদিন হলো বাংলাদেশে এসেছি। ফিরে আসতে মিনিমাম মাস 2 তো লাগবেই। আছে ড্যাড কেমন আছে? ভালো আছে বেটা। ওখানে সব ঠিক আছে তো? মানিয়ে নিতে পারছো? কোনো প্রবলেম ফেস করছো না তো? ডোন্ট ওয়ারি, আই এম প্রিটি গুড। আই এম রিয়েলি হ্যাপি নাও মাম। কথা বলতে বলতে এরিক ব্যালকনির দিকে এগিয়ে গেল। এক হাত ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। আরো কিছুক্ষণ কথা বলা শেষে এরিক কল কেটে ফোনটা ট্রাউজারের পকেটে রাখলো। কয়েক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থেকে ফিরে আসার জন্য উদ্যত হতেই ওর চোখ পড়লো বাড়ির মেইন গেটের দিকে। একটা কালো BMW গেটের থেকে কিছুটা দূরত্বে এসে থামলো। এরিকের ভ্রু কুঁচকে গেল খানিকটা। চোখের দৃষ্টিতে তীক্ষ্ণতা নেমে এলো। ক্ষণিকের মধ্যেই গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ালো আতসী। এরিকের চোয়াল শক্ত হয়ে গেল তৎক্ষণ। অজান্তেই হাত মুষ্টিবদ্ধ করে ফেললো সে। আতসী গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে তুর্যকে বিদায় জানিয়ে কিছুক্ষণ গেটের ভিতরে ঢুকে পড়লো। গাড়িটাও আস্তে আস্তে সরে গিয়ে ব্যস্ত রাস্তার বাঁকে মিলিয়ে গেল। এরিকের ঘাড়ের রক ফুলে ফেপে উঠলো। নীলাভ চোখ দুটো রাগের আগুনে লালচে বর্ণ ধারণ করলো। আতসী কার গাড়ি থেকে নামলো সেটা জানতেই হবে ওকে। কার সঙ্গে মেয়েটা এইভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে যে ওকে বাড়ি অবধি নামিয়ে দিয়ে গেল? এরিকের দ্রুত পায়ে ব্যালকনি ছেড়ে রুমের ভিতরে ঢুকলো। সেই মুহূর্তে রুমের দরজা ঠেলে কয়েকটা ফাইল আর প্রিন্টেড পেপার সাথে নিয়ে রুমে প্রবেশ করলো লিওয়ান। সে এগিয়ে এসে এরিকের সন্নিকটে দাঁড়িয়ে স্বভাব সুলভ হাসলো। ওহ, তুই এখানে? আমি ভাবছিলাম হয়তো রুমে নেই। এরিক গম্ভীর কণ্ঠে প্রতি উত্তর করলো, কোনো দরকার? হ্যাঁ, কথা ছিল তোর সঙ্গে। আমি 2 দিন পর আমেরিকায় ফিরে যাচ্ছি। এরিক ভ্রু কুচকালো সামান্য। এত তাড়াহুড়ো? কয়েকটা ফটোশুটের কাজ পড়েছে। তার উপর 2টো ওয়েব সিরিজের প্রপোজাল এসেছে। মিটিং ফিক্সড, না গেলে হাতছাড়া হয়ে যাবে। টিকিট বুক করেছিস? এইমাত্র অনলাইনে করে ফেললাম। সন্ধ্যা 7টার ফ্লাইট। সায়ন আর রুনিয়াও আমার সঙ্গে ফিরে যাবে। যদিও আর কিছুদিন থাকার ইচ্ছে ছিল ওদের, কিন্তু আমি চলে যাওয়াতে ওরাও একসঙ্গে যাওয়াটাই বেটার মনে করেছে। বুঝিসই তো, গ্রুপ ট্রাভেলিং অলওয়েজ ইজিয়ার। ঠিক আছে, যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক গুছিয়ে রাখিস, পরবর্তীতে কোনো বিশৃঙ্খলা যেন না হয়। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আই উইল পুট এভরিথিং ইন অর্ডার। তুই চাইলে আর কয়েকদিন থেকে যেতে পারতিস। আই থিঙ্ক ইউ উইল গেট এ বেটার প্রজেক্ট নেক্সট টাইম। লিওয়ান দীর্ঘশ্বাস ফেললো। থাকতে চাইনি এমনটা নয়, আসলে আমার নিজেরও আর কিছুদিন থাকার ইচ্ছে ছিল, বাট কাজগুলো মিস হয়ে গেলে আমার ক্যারিয়ারে বিশাল এফেক্ট পড়বে, যেটা আমি এই মুহূর্তে চাইছি না। ঠিক আছে, যেটা তুই ভালো মনে করিস। পারলে আমি এখানে স্টে করে অবধি সময় করে একবার এসে ঘুরে যাস। প্রতি উত্তরে লিওয়ান ঠোঁট কামড়ে বিড়বিড় করে আওড়ালো, আসতে তো হবে। আফটার অল আমার সবচেয়ে প্রিসিয়াস জিনিসটা তো এখানেই রেখে যাচ্ছি। ওটা দখল করার জন্য হলেও তো আবার আসতে হবে। লিওয়ানকে বিড়বিড় করতে দেখে এরিকের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে গেল। কি বিড়বিড় করছিস? যা বলার ক্লিয়ার করে বল। লিওয়ান মৃদু হেসে বিষয়টি এড়িয়ে গেল। ও কিছু না, কাজ শেষ হলে আমিই চলে আসবো। এরিক কপালে ভাঁজ ফেলে সন্দিগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে শুধালো, সায়ন আর রুনিয়াকে কোথাও দেখছি না কেন? ওরা কি বাড়িতে নেই? 2টোতে বেরিয়েছে। 2 দিন পর ফিরে যাবে বলে আশপাশটা একটু ঘুরে নিচ্ছে আর কি। বুঝিসই তো, নিউ কাপেল নিজের মতো করে দুজনে টাইম স্পেন্ড করতে চাইছে আর কি। এরিক আর কথা না বাড়ালো না। ও তথস্থ ভঙ্গিতে দরজার দিকে এগোলো। লিওয়ান তৎক্ষণাৎ জানতে চাইলো, কোথায় যাচ্ছিস? লিওয়ানের ছুড়ে দেওয়া প্রশ্নের বিপরীতে পাল্টা জবাব এলো না। এরিক ততক্ষণে রুম ছেড়ে বেরিয়ে গেছে। লিওয়ান ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে গেস্ট রুমের দিকে তাকালো। এখানে আসার পর থেকে সায়ন আর সে 2টো গেস্ট রুমের একটাতে থাকছে আর অন্যটাই রুনিয়া। এদিকে আতসী সিঁড়ি বেয়ে দোতলায় উঠে করিডোর পেরিয়ে নিজের রুমের দিকে এগোলো। রুমের দরজার কাছে আসতেই আচমকা কেউ শক্ত হাতে ওর কবজি চেপে ধরলো। আতসী কিছু বুঝে ওঠার আগেই ব্যক্তিটি এক ঝটকায় ওকে ঘুরিয়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরলো। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে আতসীর বিস্ময়ে খেই হারিয়ে ফেললো।
শ্বাস আটকে গেল তৎক্ষণাৎ। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে সামনে তাকাতেই দেখলো এরিকের কঠিন মুখাবয়ব, চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সে। বিস্মিত ভাব মিলিয়ে যেতে বিরক্তি আর ক্ষোভ এসে জমা করলো আতসীর চোখে মুখে। গতকাল এরিকের করা অপ্রীতিকর ঘটনার পর থেকেই সে যথাসম্ভব এরিককে এড়িয়ে চলছে, কিন্তু লোকটা যেন পণ করে বসে আছে ওর মুখোমুখি হয়ে সংঘাত সৃষ্টি করবে বলে। আতসী ঠোঁট টিপে হাত ছাড়ানোর চেষ্টা করে শুধালো, সমস্যা কি আপনার? এভাবে ধরে রেখেছেন কেন আমাকে? হাত ছাড়ুন আমার। এরিক তৎক্ষণাৎ মুখটা আরো কাছে আনলো। ওর উষ্ণ নিঃশ্বাসে আতসীর গালের মোম ডাঙা ত্বক ঝলসে যাওয়ার উপক্রম। এরিক হাতের গ্রিপ খানিকটা শক্ত করে হিস হিসিয়ে শুধালো, গতকাল তো বলেছিলি তোর লাইফে কেউ নেই, তাহলে আজ যে তোকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল সে কে? আতসীর চোখ বিস্ফোরিত হয়ে গেল তৎক্ষণাৎ। তবে কি এরিক ওদের দেখে ফেলেছে? তোর যে সবসময় সতর্ক থাকে, গেটের সামনে কখনো গাড়ি থামায় না, অনেকটা দূরে নামিয়ে দেয় আতসীকে যাতে কেউ সন্দেহ না করে। আজও তাই করেছিল। তাহলে ধরা পড়ে গেল কিভাবে? রুবায়েত চৌধুরীর কঠোর মনোভাব সম্পর্কে আতসী ভালোভাবেই অবগত। বিয়ের পূর্বে কোনরূপ সম্পর্ক জড়ানোর আগের সেই মোটেও সহনশীল নয়। সেজন্য আতসী ওদের সম্পর্কটা যতটা সম্ভব সকলের চোখের আড়ালে রাখার চেষ্টা করে। সেকেন্ডের ব্যবধানে এরিকের কর্কশ কণ্ঠর চিন্তায় জট ছিঁড়ে গেল। চুপ করে আছিস কেন? জবাব দে, কার গাড়ি থেকে নামলি তুই? আতসী নিজেকে সামলে নিল, চোখের বিস্ময়কর সরিয়ে কাট কণ্ঠে শুধালো, আপনাকে জবাবদিহিতা করতে আমি বাধ্য নই। হাত ছাড়ুন আমার, কেউ দেখলে খারাপ ভাবতে পারে। এরিক দাঁত চেপে হিসিয়ে শুধালো, খুব সাহস বেড়েছে দেখছি তোর, আমার মুখের উপর এভাবে কথা বলছিস। আমাকে জবাবদিহি করবি না তুই, তাই না? অল রাইট, জবাবদিহি যেন করতে পারিস সেই ব্যবস্থাই আমি করব। মানে কি করবেন আপনি? সময় হলে জানতে পারবি। করিডোর জুড়ে নেমে এলো পিনপিনে নিস্তব্ধতা। দুজনেই একদম মুখোমুখি অবস্থাতে দরজার বাহিরে দাঁড়ানো। এরই মধ্যে আতসী দেওয়ালের সঙ্গে সিটিয়ে আছে আর এরিক ওর এক হাতের কবজি দেওয়ালের সঙ্গে চেপে ধরে রেখে অন্য হাতে ওর কোমর আঁকড়ে ধরে রেখেছে। কেউ ওদের এভাবে দেখে ফেলে ব্যাপারটা কি রূপ নেবে ভাবতেই আতসীর গা শিউরে উঠলো। এই বাড়ির সবাই যে একভাবে চিন্তা করে তা তো নয়, কেউ হয়তো ভুলেও যেতে পারে। আতসী তীক্ষ্ণ রাগে গাল চড়িয়ে উঠলো, আপনি কিন্তু নিজের সীমা ছাড়াচ্ছেন, এটা অসভ্যতা। আমাকে ছাড়ুন, না হলে কিন্তু আমি মাকে ডাকবো। এরিক এক ফোঁটাও নড়লো না, উল্টে ভ্রুক্ষেপহীন কণ্ঠে শুধালো, ডাক। আতসী হতাশ হয়ে তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে ধরলো। ও দ্রুত চারপাশে তাকালো, কেউ নেই, কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। আতসী বুঝলো চিৎকার করে পরিস্থিতি জটিল করার চেয়ে শান্ত থাকা ভালো। ও কণ্ঠে খানিকটা নমনীয়তা এনে শুধালো, আপনি আসলে কি চান? এরিক অনড় দৃষ্টিতে কয়েক মুহূর্ত আতসীর চোখের দিকে তাকিয়ে থেকে গভীর কণ্ঠে শুধালো, তোকে। আতসী হতবিহ্বল হয়ে গেল। ও বাকরুদ্ধ কণ্ঠে শুধালো, কি বললেন? এরিকের চোখের চাহনি আরো গাঢ় হলো। এক মুহূর্ত থেমে ও হিসিয়ে শুধালো, একটা কথা কান খুলে শুনে রাখ, এরিক এডুইন যা চায় সে তাই পায়। আজ পর্যন্ত আমার কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি। আমি কারো কাছে হাত পেতে কিছু নেই না, আমি যেটা চাই সেটা ছিনিয়ে নিতে আমি অভ্যস্ত। কথা শেষে এরিক তৎক্ষণাৎ আতসীর কবজি ছেড়ে দিল। অপ্রস্তুত আতসীর হাতটা সামান্য কেঁপে উঠলো। দেওয়ালের সঙ্গে হেলান দেওয়া অবস্থাতেই দাঁড়িয়ে রইল সে। এরিক আর এক মুহূর্তও দাঁড়ালো না, পেছন ফিরে লম্বা পা ফেলে করিডোর পেরিয়ে সোজা সিঁড়ি বেয়ে নেমে গেল। আতসী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ও নড়তেও পারছে না, বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে ঢিপ করছে। লোকটা কি বোঝাতে চাইলো? আতসীর শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল তৎক্ষণাৎ। নিজের কবজির দিকে তাকালো সে। এরিকের আঙ্গুলের ছাপ জীবন্ত ভাবে লালচে ছাপ ফেলেছে ওর মোম রাঙা ত্বকে। রাত প্রায় 9:30 বাজতে চলেছে। চারপাশে নেমে এসেছে নিরাপত্তার চাদর। তামিম নিজের রুমে বিছানায় হেডবোর্ডে হেলান দিয়ে বসে এক মনে বই পড়ছে। ল ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলছে এখন। ক্ষণকালের মধ্যেই রুমের দরজা ঠেলে হন্তদন্ত পায়ে ভেতরে ঢুকলো তৃষার মা তুষিকা সিদায়। তুষিকাকে দেখে তামিম তৎক্ষণাৎ সোজা হয়ে বসলো। ছোট মা তুমি? তৃষা দরজা খুলছে না বাবা, সেই যে কলেজ থেকে এসে রুমে ঢুকে দরজা লাগিয়েছে, এখনো পর্যন্ত কোনো সাড়া নেই মেয়েটার। অনেকক্ষণ ধরে আমি দরজায় নক করছি কিন্তু দরজা খুলছে না। তুই চল না বাবা, আমার খুব ভয় করছে। তো ছোট আব্বু এখনো অফিস থেকে ফেরেনি। তোর রুমে গিয়েছিলাম কিন্তু সেও রুমে নেই। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তামিম কথা শেষ করার পূর্বেই উপরিউক্ত বাক্যগুলো ক্রন্দনরত কণ্ঠে ছুড়ে দিল তুষিকা। চোখের পলকে তামিমের বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেল। ও হাতের বইটা বন্ধ করে দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ালো। আমি দেখছি ছোট মা, তুমি কেঁদো না প্লিজ, কিছু হবে না তৃষার। তটস্থ পায়ে রুম থেকে বেরিয়ে তৃষার ফ্ল্যাটের দিকে এগোলো তামিম। তুষিকা প্রায় দৌড়তে তামিমের পেছন ছুটলো। কিয়ৎক্ষণের মধ্যেই দোতলায় তৃষাদের ফ্ল্যাটের সামনে এসে থামলো তামিম। এক মুহূর্ত অপেক্ষা না সরাসরি গিয়ে দাঁড়ালো তৃষার রুমের সামনে। তামিম জোরে দরজায় নক করে তৃষাকে ডাকলো। তৃষা দরজা খোলো। কোনো সারা শব্দ নেই। তামিম ফের দরজায় নক করে শুধালো, তৃষা আমি তামিম, দরজাটা খোলো। এবারেও সেই একই নিস্তব্ধতা। তামিমের ভেতরটা ছটফট করে উঠলো। ও দরজার সাথে কান লাগিয়ে শোনার চেষ্টা করলো ভেতরকার অবস্থা। ভেতর থেকে কোনো নড়াচড়ার শব্দও আসছে না। তুষিকা পেছন থেকে কান্না ভেজা গলায় শুধালো, দেখছিস তো একটুও সাড়া দিচ্ছে না মেয়েটা। ভেতর থেকে কোনো নড়াচড়ার শব্দ আসছে না। তুষিকা পেছন থেকে কান্না ভেজা গলায় শুধালো,
দেখেছিস তো একটু সাড়া দিচ্ছে না মেয়েটা, আমি কতক্ষণ ধরে ডাকছি। আতঙ্কে তামিমের গলা শুকিয়ে গেল। মেয়েটাকেও পাগলের মতো ভালোবাসে তামিম দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে শুধালো, তৃষা দরজাটা খোল, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। তবুও কোনো সারা শব্দ এলো না। মেয়েটার কিছু হয়ে যায়নি তো আবার? ভাবনাটা মস্তিষ্কে আঘাত হানতেই তামিমের মনে হলো হৃৎপিণ্ডটাকেও মুঠোয় চেপে ধরেছে। তুষিকা হাউমাউ করে কেঁদে ফেললো। এবার তামিম কিছু কর বাবা, আমার মেয়েটাকে বাঁচে, আমার একমাত্র সন্তান, একমাত্র কলেজের টুকরার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তামিম প্রতি উত্তর করার পূর্বে তুষিকার ফোনটা সশব্দে বেজে উঠলো। তুষিকা হাতের মুঠোয় চেপে ধরা ফোনের স্ক্রিনে চোখ রাখলো। ওর স্বামী তেহরান হৃদায়ত কল দিয়েছে। কম্পিত হস্তে কল রিসিভ করে স্বামীর সঙ্গে কথা বলতে বলতে করিডোরের অন্য প্রান্তে চলে গেল তুষিকা। এদিকে দরজার সামনে দাঁড়ানো তামিম নিজের ধৈর্য শেষ সীমায় পৌঁছে গেছে ইতিমধ্যেই। তৃষা তুই দরজা খুলবি না তাই না? শেষবারের মতো বলছি, তুই যদি এখনই দরজা না খুলিস আমি দরজা ভেঙে ফেলবো। প্লিজ ডোন্ট ডু দিস। প্রতিবারের মতো এবারও নিরাশা ছাড়া কিছুই পেল না তামিম। আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না সে। পেছনে সরে এসে দরজায় জোরে লাথি মারার জন্য উদ্যত হলো। সঙ্গে সঙ্গে ভেতর থেকে নরম সুরে তুলে দরজা খুলে গেল। তামিম থমকে দাঁড়ালো তৎক্ষণাৎ। নিস্তব্ধ স্থির নির্জীব ভঙ্গিতে দরজার সামনে দাঁড়িয়ে আছে তৃষা। গোল গোল আদুরে ফোলা ফোলা মুখ, লালচে ঠোঁট, অশ্রু জলে সিক্ত চোখ দেখে তামিমের বুঝতে বাকি নেই মেয়েটা অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করেছে। গোল গাল আদুরে ফোলা ফোলা মুখ, লালচে ঠোঁট, অশ্রুসিক্ত চোখ দেখে তামিমের বুঝতে বাকি নেই যে মেয়েটা অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করেছে। তৃষার বিধ্বস্ত রূপে তামিমের মনে হলো কেউ ওর হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে। এই মেয়েটা একদিন ওকে মেরে তবেই দম নেবে। এক মুহূর্তও দেরি করলো না তামিম। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে তৃষাকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে রুমের ভেতরে ঢুকে গেল। তারপর অন্য হাতে দরজাটা টেনে বন্ধ করে ভেতর থেকে লক করে দিল। তৃষা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ও নড়াচড়াবিহীন ঠায় দাঁড়িয়ে রইল। তামিম যতটা সম্ভব ওকে বক্ষ পিঞ্জরের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে অস্থির কণ্ঠে শুধালো, কেন এমন পাগলামি করিস তুই? মেরে ফেলবি নাকি আমাকে? জানিস কতটা ভয় পেয়েছি আমি। যদি তোর কিছু হয়ে যেত আমি। বাকি কথাটা আর বলতে পারলো না সে। ওর কণ্ঠস্বর কেমন ভারী হয়ে এলো। তৃষা এখনো সম্পূর্ণ নিরুত্তর। কেবল বক্ষ পিঞ্জরের মধ্যে মেয়েটার ভারী আর এলোমেলো শ্বাসের ওঠানামা অনুভব করছে তামিম। ও সন্তর্পণে তৃষার চুলের মাঝে হাত ছাড়িয়ে ফের শুধালো, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? আমাকে বলবি না? তামিমের অবুঝ বাক্যে তৃষা ফুঁপিয়ে উঠলো। প্রেয়সীর কান্নার শব্দ বিশ্বের ন্যায় ঠেকলো তামিমের মস্তিষ্কের গভীরে। ও তৎক্ষণাৎ তৃষার মুখটা দুই হাতের মুঠোয় নিয়ে অস্থির কণ্ঠে শুধালো, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে, আমি আছি তো, আমি ঠিক সামলে নিব দেখিস। তৃষা কান্না থামিয়ে চুপ করে গেল। ওর ফাঁপানোর শব্দটুকুও মিলিয়ে গেল কারণ স্তব্ধতায়। কয়েক মুহূর্ত টলমলো চোখে তামিমের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, একটা সত্যি কথা বলবি? তামিম থমকালো। বুকের ভিতরটা অকারণ ঢিপ ঢিপ করতে লাগলো। বল না, কি জানতে চাস? তুর্য ভাই একটা মেয়েকে ভালোবাসে তাই না? বাক্যটা তীরের বিষাক্ত ফলার ন্যায় এসে বিদ্ধ হলো তামিমের হৃৎপিণ্ডের বাঁকে। ওর নিঃশ্বাস আটকে গেল কয়েক মুহূর্তের জন্য। মুখটা রিক্ত শূন্য হয়ে গেল। কি বলবে সে? তৃষা যে তুর্যকে পাগলের মতো ভালোবাসে এটা তামিম খুব ভালো করেই জানে। এদিকে তৃষার প্রশ্নের উত্তরটাও ওর অজানা নয়। মাস 6 পূর্বে একদিন ঘটনাচক্রে তুর্যের ফোনের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি দেখেছিল সে। যদিও ঘটনাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ঘটেছিল, তুর্য তখন ওয়াশরুমে ছিল। তামিম হাতে দুটো কোল্ড ড্রিঙ্কসের ক্যান নিয়ে তুর্যের রুমে ঢুকেছিল। দরজা ঠেলে ভেতরে আসতে লক্ষ্য করছিল বিছানার উপর রাখা তুর্যের ফোনটা অনবরত বাজছে। তামিম প্রথমে সেদিকে ফিরেও তাকায়নি। পারমিশন ব্যতীত অন্যের ফোনে হাত দেওয়াটা ব্যাড ম্যানার্স, কিন্তু একটানা বারবার কল আসতেই চলেছিল। ভেবেছিল হয়তো জরুরি কিছু। এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিয়েছিল, তবে কলটা রিসিভ করার পূর্বে ফোনটা কেটে গিয়েছিল। তৎক্ষণাৎ ওর চোখের সামনে ভেসে উঠেছিল ফোনের ওয়ালপেপারে সেট করা একটা মায়াবী হাস্য উজ্জ্বল মেয়ের মুখশ্রী। তামিম তখন প্রচন্ড অবাক হয়েছিল। তুর্যের মতো রুক্ষ সংযত কোল্ড হার্টেড ব্যক্তিত্ব সম্পন্ন একজনের ফোনে একটা মেয়ের ছবি। বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্যি। তামিম এই বিষয়ে তুর্যকে সেদিন কোনো প্রশ্ন করেনি। পরে অবশ্য খোঁজ নিয়ে জেনেছিল মেয়েটা তাদের কলেজেই পড়ে, কিন্তু ওদের সম্পর্ক কত দিনের আর কতটা গভীর সেটা আজ অব্দি জানা হয়ে ওঠেনি তামিমের। ক্ষণিকের মধ্যে ওর চিন্তার ঘোর কাটলো তৃষার ধ্বনিত কণ্ঠস্বরে। ক্ষণিকের মধ্যে ওর চিন্তার ঘোর কাটলো তৃষার ধ্বনিত কণ্ঠস্বরে। কি ছিল? চুপ করে আছিস কেন? কি হলো? চুপ করে আছিস কেন? আমি জানি তুই সত্যিটা জানিস, প্লিজ বল আমাকে। তৃষার অগোচরে দীর্ঘশ্বাস ফেল তামিম। মেয়েটির মানসিক অবস্থা এখন ভীষণ নাজুক। এই অবস্থায় সত্যিটা বলা আর আগুনে ঘি ঢালা একই কথা। পরে দেখা যাবে আবেগের বশবর্তী হয়ে মেয়েটা নিজের ক্ষতি করে ফেলেছে। ও আলতো করে তৃষার মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে বলল, তোকে কে বলেছে এসব? কলেজে শুনেছি ভাইয়া নাকি গতকাল কেবিনে এসে মেয়েকে কিস করেছে। রিমা আর রিয়ার নিজের চোখে দেখেছে। এই নিয়ে ওরা নিজেদের মধ্যে ফিসফাস করার সময় রাহি শুনে ফেলেছে। তুই জানিস ভাইয়া এই মেয়েটার জন্য নূপুর কিনেছিল? আমি যখন জানতে চাইলাম বললো ওটা আমার জন্য না। ভাইয়া অবশ্য নূপুর জোড়া আমাকে দিয়েছি। তখন বুঝতে না পারলেও এখন বুঝেছি ওটা কার জন্য ছিল। বুঝতে আমি বোকা যে ওটা অন্যের জানা সত্ত্বেও আমি নিয়েছি। তামিম বুঝতে পারলো না এই মুহূর্তে তৃষাকে কি বলা উচিত, কি বললে মেয়েটা শান্ত হবে। এতক্ষণ যাবত দরজা আটকে কান্না করার কারণটা এবার তামিমের কাছে জলের মতো স্পষ্ট। তৃষা দুই হাতে তামিমের শার্টের কলার আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল।
আমি তুর্য ভাইয়াকে ছাড়া মরেই যাবো। তামিম ভাইয়া অন্য কাউকে ভালোবাসে মনে হলেই আমার দম বন্ধ হয়ে আসে। মনে হয় আমি হয়তো মারা যাচ্ছি, আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না। তামিমের হৃৎপিণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার উপক্রম। ও তৃষার দুকাত শক্ত করে ধরে একটু দূরে সরিয়ে চোখে চোখ রাখলো, নিজেকে যতটা সম্ভব স্থির রেখে শুধালো, এইসব কি করছিস তুই? এইসব কি বলছিস তুই? মরবি মানে পাগল হয়েছিস নাকি? তুর্য ভাইয়াকে তো তুই ছোটবেলা থেকেই চিনিস, কখনো দেখে তোর মনে হয়েছে ভাইয়া কাউকে ভালোবাসে কিংবা কারোর সঙ্গে অশালীন আচরণ করেছে? তৃষা থমকে গেল। তুর্য গম্ভীর, সংযত, কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। কারোর সঙ্গে হেসে খেলে গল্প করা তো দূরের কথা, অপ্রয়োজনীয় কথাও সে বলে না। এটা তৃষা শৈশব থেকেই দেখে এসেছে, কিন্তু এখনকার তৃষার সঙ্গে কেন যেন আগে তুর্যকে মেলাতে পারে না তৃষা। ও ঠোঁট উল্টে বলল, আগে কখনো হয়নি কিন্তু এখন হয়। হয়তো ভাইয়াকে আমি ঠিকঠাক ভাবে চিনতেই পারিনি। তামিম ওকে পুনরায় নিজের বুকের মাঝে টেনে নিয়ে মাথার চুল চালাতে চালাতে বলল, দেখ ভাইয়া, পুরো ভার্সিটির হার্টথ্রব, ভাইয়াকে নিয়ে কম বেশি পুরো ভার্সিটিতে গসিপ চলতেই থাকে। ওকে নিয়ে রিউমার ছড়াবে এটাই তো স্বাভাবিক। বরং রিউমার না ছড়ালেই আমি হতবাক হতাম। তুই অযথা এইসব কানে নিচ্ছিস কেন? কলেজ লাইফে এসব খুব নর্মাল বিষয়। আর নুপুরের ব্যাপারটা নিয়ে মন খারাপ করিস। ভাইয়া ডেকে দিয়েছে সেটাই ফ্যাক্ট, আগে কার জন্য ছিল সেটা এখানে ফ্যাক্ট নয়। তৃষার চোখ দুটো অস্ত্রসিক্ত হয়ে উঠলো পুনরায়। কিন্তু এসব যদি সত্যি হয়, সত্যি হলে তখন দেখা যাবে। আগে নিজের মাথা ঠান্ডা রাখ। তুই আমার সামনে দাঁড়িয়ে মরে যাবো টাইপ কথা কখনো বলবি না। আমি এসব একদম সহ্য করতে পারবো না। এরপরেও যদি তোর মনে দোটানা কাজ করে, তুই ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবি। অযথা নিজে কষ্ট পেয়ে সবাইকে টেনশনে ফেলার মানে হয় না। যাই কিছু হয়ে যাক, আমি ভাইয়াকে হারাতে পারবো না। ভাইয়াকে ছাড়া আমি সত্যিই মরে যাবো। তামিম ঠোঁট চেপে ধরলো। ও হৃৎপিণ্ডটাও ফালাফালা হয়ে যাচ্ছে। প্রেয়সীর কণ্ঠে অন্য একজনের জন্য এতটা মরিয়া ভালোবাসার স্বীকারোক্তির যন্ত্রণাকে কজন পুরো সহ্য করতে পারে? তারপরও সেই মানুষটা নিজেরই রক্তের ভাই।